আসসালামু আলাইকুম। আমি তানিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। গতকালকে রাতেই আসলে আমি ভিডিও তৈরি করছিলাম, কিন্তু ভাবলাম যে সকালে বাজেটের কি অবস্থা হয় সেটা দেখি, তারপরে প্রয়োজনে নতুন করে কোনো একটা ভিডিও তৈরি করব। তো আজকে বাজেটটা দেখলাম। বাজেটটা দেখার মতো সময় হয় নাই, বাট বাজেটের যে বেসিক পয়েন্টগুলা সেইগুলা দেখার চেষ্টা করলাম এবং বোঝার চেষ্টা করলাম এইটার কি ধরনের ইম্প্যাক্ট ইন ফিউচারে আসতে পারে। সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম। সো প্রথমে আমরা আসলে বাজেটটা নিয়ে একটু বলি, তারপরে আমাদের জন্য আসলে কি ছিল সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে এইটার কি ধরনের ইম্প্যাক্ট আমি মনে মনে ভাবতেছি সেইটা নিয়ে আলোচনা করব। হয়তোবা আমি ভুলও হইতে পারি। প্রথম বিষয়টা হলো, বাজেটের মধ্যে যে জিনিসটা আহ, বলতে হয়, প্রথম বিষয়টা হলো, আমি গত এপ্রিলের শেষে সম্ভবত একটা আলোচনা করছিলাম। যারা শুনছেন অবশ্যই কমেন্টসে লিখবেন যে আমি বিশ্বাস করি এইবারের বাজেট আর ৫-৭টা বাজেটের মতো হবে না, এইবারের বাজেট হবে সংকুচিত বাজেট। এবং আমি এইটাও বিশ্বাস করি যে গভর্নমেন্ট ইন্টারনালি বোরো করবে অনেক বেশি, এবং সেই বোরোইং করাটা হবে ব্যাংকিং সেক্টর থেকে। এবং সেই সাথে আমি এইটাও বিশ্বাস করি সেন্ট্রাল ব্যাংক মেবি মানি প্রিন্ট করে মানি সাপ্লাই করবে না গভর্নমেন্টকে। তো এই ২-৩টা কথা আমি বলছিলাম মে মাসের শুরুর দিকে অথবা এপ্রিল মাসের শেষের দিকে। তো যেমনটা বলছিলাম, কাকতালীয়ভাবে সেই জিনিসটাই দেখলাম। বাজেটটা কিন্তু এইবারের বাজেটটা অন্যবারের বাজেটের মতো বিশাল আকারের বাজেট হয় নাই। প্রিভিয়াস বাজেটের সাথে তুলনা করলে খুব বেশি বাড়ে নাই, তাই না? সেই বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল, আমার কাছে যেটা আসলে দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো ইন্টারনাল যে রিসোর্সগুলো আছে সেইগুলো থেকে ঋণ গ্রহণের পরিমাণ। ইট ওয়াজ এ মেসিভ ওয়ান। সো ইন্টারনালি যদি গভর্নমেন্ট বোরো করে, তাতে আমার সমস্যা কি বা আমাদের সমস্যা কি, বা আমরা কেন এটা নিয়ে টেনশন করার মতো কি আছে? ইন্টারনালি যখন গভর্নমেন্ট বোরো করবে, দ্যাট মিনস দেয়ার উইল বি এ স্মল চান্স, খুব বেশি বড় চান্সের কথা বলতেছে না, স্মল চান্স যে বাংলাদেশের দেশীয় শিল্প যারা আছে সেই শিল্পগুলা হয়তোবা ঋণ সুবিধা ব্যাংক থেকে পাওয়ার প্রবণতা কমবে। That means it will hamper the production. So production যদি হ্যাম্পার্ড হয়, দ্যাট মিনস অর্থনীতিতে একটা স্লথ গতি আসতে পারে। এবং এইটা দেশীয় অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব আনতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং ভাবলে এইরকমটাই দেখা যাচ্ছে। সেকেন্ড যে বিষয়টা আমি দেখলাম সেটা হলো সরকারের পরিচালন ব্যয়। সরকারের পরিচালন ব্যয় ছিল বিশাল, এবং সরকারের পরিচালন ব্যয়ের যে অংশটা এটা বিশাল, এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে দেখা গেছে পরিমাণটা কম। তার মানে এইখানে একটা বিশাল গ্যাপ আছে। যে গ্যাপটা দুটা জিনিস ইঙ্গিত করতেছে। একটা হলো সরকারি চাকরিজীবীদের জন্য বা সরকারি চাকরিজীবী যারা আছে তাদের জন্য গুড নিউজ অপেক্ষা করতেছে। আর সামাজিক নিরাপত্তার চাদরে যারা আবৃত আছে, একদম প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের ক্ষেত্রে একটু দুর্ভোগ অপেক্ষা করতেছে। কেন দুর্ভোগ অপেক্ষা করতেছে? আমরা যদি খেয়াল করে দেখি, তাদের যে ভাতা এবং আনুষঙ্গিক বিষয় সেটা কিন্তু বাড়ে নাই।
হ্যাঁ, পরিধি কিছুটা বাড়ছে, কিন্তু ভাতার পরিমাণ ওই জায়গাতেই রয়ে গেছে। দ্যাট মিনস এই ধরনের ইনফ্লেশনারি সিচুয়েশনে হাউ দে উইল সার্ভাইভ উইথ সেম অ্যামাউন্ট অফ মানি, এইটা একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যদি ইন্টারনালি গভর্নমেন্ট বরু করে ব্যাংক থেকে, দ্যাট মিনস যে ইন্টারেস্ট রেট রাইট নাও আমাদের জন্য আছে, ইট উইল বি এক্সটেন্ডেড। এইটা আরো বাড়বে। চতুর্থ যে বিষয়টা, সেই চতুর্থ বা পঞ্চম যদি আমি বলি, যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হলো করের বিষয়টা। এনবিআর এর উপরে যে পরিমাণ কর, মানে এনবিআর যে পরিমাণ কর আহরণ করবে বলছে, ইটস এ হিউজ। এবং এই জিনিসটা যদি আসলে মানে করের আওতা যদি বৃদ্ধি না করে, আওতা যেটার ভিতরে আরো নতুন করদাতা আসবে, তাইলে এইটা কিন্তু মানে যদি খালি যারা পুরাতন আছে তাদের উপরই কর চাপাইতে থাকে, তাইলে আবার এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। সেটা হলো কালো টাকা বাড়ার প্রবণতা বাড়বে, অপ্রদর্শিত আয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে, অপ্রদর্শিত আয়ের ক্ষেত্রে 15%, আর যারা সঠিকভাবে কর প্রদান করতেছে তাদের ক্ষেত্রে যদি এর চেয়ে বেশি হয়, যেটা আমরা দেখলাম, তাইলে তো কালো টাকা বাড়ার সম্ভাবনা বাড়বে আরো। ঠিক আছে, কারণ আমি যদি সঠিকভাবে দেওয়ার পরে আমার 30% দিতে হয় বা 25% দিতে হয় বা যাই হোক, আর যারা অপ্রদর্শিত অবস্থায় আছে তারা যদি 15% দিয়ে মাপ পাইয়া যেতে পারে, তাহলে আমি 2 বছর না দিয়ে তৃতীয় বছরের মাথায় আমি বলবো যে আমি কালো টাকা সাদা করতেছি, 15% আমি আইসা করবো। সো এইটা একটা খারাপ জিনিস। সো আলটিমেটলি এইবারের বাজেটটা আমার কাছে খুব বেশি একটা প্রাণবন্ত মনে হয় নাই। কোনো কিছুই এইটাতে কোনো কিছুই এইটাতে আমি স্বাচ্ছন্দ্য পাওয়ার মতো কোনো কিছু দেখি নাই, আমার কাছে মনে হয় নাই। এবং এই সবগুলা জিনিসই আমার কাছে মনে হইতেছে যে একটু গোজামেল টাইপের। ঠিক আছে, এখন এই জিনিসগুলোর সাথে আমি যদি এখন বাজারের আমাদের ক্ষেত্রে আনার চেষ্টা করি, মানে আমার ক্ষেত্রে যদি আমি যেহেতু একজন ইনভেস্টর, ছোটখাটো ইনভেস্টর, আমার ক্ষেত্রে যদি আনার চেষ্টা করি, এই বাজেটে আমার জন্য কোনো কিছুই ছিল না। একজন ইনভেস্টর হিসেবে আমার যে চাওয়া পাওয়া ছিল তার কোনো কিছুই ছিল না, বরং আমার বিপরীতে ছিল। কিরকম আমার বিপরীতে ছিল, আমি যদি দেখার চেষ্টা করি, লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির ভিতরে যে ফারাক ছিল, সেই ফারাকের ক্ষেত্রে 2%, 2.5% আরও নন লিস্টেড কোম্পানির জন্য রেয়াত আছে। ঠিক আছে, তাইলে তো আর তারা লিস্টেড হইতে যাবে না। এখন অনেকে বলতে পারেন যে যেহেতু গভর্নমেন্ট অভ্যন্তরীণ ঋণ নিবে, সেহেতু যদি প্রতিষ্ঠানগুলা ঋণ পাইতে তাদের কষ্ট হয়, তারা তো তাহলে লিস্টেড হবে, তো লিস্টেড হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। আমি দেখি না আগ্রহ প্রকাশ করবে, যেহেতু তাদের 2.5% আরও কমায় দেওয়া হয়েছে। দ্বিতীয় যে আরেকটা বিষয় দেখলাম, সেটা হলো 50 লাখ পর্যন্ত গেইন ট্যাক্সের বিষয়টা। সো এইটা আমি আসলে খুব বেশি মাথায় নেওয়ার চেষ্টা করতেছি না, কারণ গেইন ট্যাক্সের বিষয় 50 লাখ টাকা, যারা আসলে এই 50 লাখ টাকার অ্যামাউন্টের জন্য, মানে কে এইভাবে 50 লাখ টাকার অ্যামাউন্টের উপর গেইন ট্যাক্স দিবে? কেউই দিবে না। এটার প্রসেস, বহুত প্রসেস আছে। ঠিক আছে, একক ব্যক্তিরই তো হইতে হবে, তাই না? এখন 10 ব্যক্তির নামে হবে, সমস্যা কি? তো এইটাও নেগেটিভ ছিল। তারপরে যদি আমরা দেখি, লিস্টেড কিছু কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর প্রোডাক্টের উপরে
প্রোডাক্টের প্রাইস বাড়ার সম্ভাবনা আছে, যেমন প্রাইস বাড়ার সম্ভাবনা কি, সম্ভাবনা না, প্রাইস বাড়বে, যেমন সিম, ইন্টারনেট, কল কল রেট, এইগুলার খরচ বাড়বে। দ্যাট মিন্স তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটার ইম্প্যাক্ট থাকবে। সেকেন্ড বিষয়, আইসক্রিম, পানীয় জাতীয় জিনিস, এইগুলোর উপরে করারোপ হবে বা এইগুলোর দাম বাড়বে। তারপরে আপনার ইম্পোর্ট করা কিছু জিনিস আছে, এইগুলোর উপরে দাম বাড়বে, করারোপ হবে। এরপরে আমরা যদি দেখি ফ্রিজ, এসি, এইরকম লিস্টেড কোম্পানিও আছে, তাদের ক্ষেত্রে মানে খুব ভালো কোনো কিছুই ছিল না। ঠিক আছে, এমনিতেই তো আমাদের বিপরীতে সব কিছু, ইন্টারেস্ট রেটের হাইক, ডলার প্রাইসের উত্থান, তারপরে এক্সপোর্টের ডিক্লাইন একটা গ্রাফ, ইম্পোর্টের ক্ষেত্রে বাধ্যবাধকতা, সো সবগুলোই আমাদের বিপরীতেই ছিল। এর ভিতরে আরও এই জিনিসগুলো আসছে, তবে এইগুলোর প্রভাব ইনস্ট্যান্টলি আসবে না, এইটা মনে রাখা উচিত হবে। ফার্স্ট অফ অল, এই যে বাজেটের ভিতরে যে জিনিসগুলো হয়েছে এইগুলোর প্রভাব ইনস্ট্যান্ট আসার না, এইগুলো আসবে হয়তো বা আরো 6 মাস পরে, 3 মাস পরে অন্তত পক্ষে, একটা কোয়ার্টার যাওয়ার পরে। সো এখনই খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই, প্রথম বিষয় এটা। সেকেন্ড বিষয় হলো, আমি যদি বাজারের দিকে লক্ষ্য করে বলি, বাজার তার ফেয়ারনেসের খুব কাছাকাছি আছে। এখন এই যে দুটা লাইন দেখতেছেন, এই দুটা লাইন খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই দুটা লাইন বাজারের ফেয়ারনেস নির্দেশ করে, এবং আমি যেমনটা লাস্ট সময়গুলোতে বলে আসছি, আই বিলিভ মার্কেট উইল কাম নেয়ার অ্যাবাউট 5000-এর কাছাকাছি। আমার কাছে মনে হয় 5000-এর কাছাকাছি আসবে। এখন বলবেন যে 5200 তো এখন আছেই, বা 5250 তো আছেই। আমি মনে করি আরেকটু জায়গা রয়ে গেছে, অ্যান্ড দেন মার্কেট উইল শুট আউট টু দ্য আপওয়ার্ড জোন। এখন আপওয়ার্ড জোনে যে শুট আউট করবে, এই শুট আউটটা আসলে কতখানি পর্যন্ত এক্সটেন্ড করতে পারে? আমার কাছে মনে হয় 6000-এর আশপাশ পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, 6000-এর আশপাশ পর্যন্ত এক্সটেন্ড করতে পারে, অ্যান্ড দেন ইট উইল কাম ডাউন এগেইন টু দ্য 5000 লেভেল, 5000-এর কাছাকাছি। অর্থাৎ 5000-এর কাছাকাছি, এটা 5000-ও হইতে পারে, 5050-ও হইতে পারে, 5100-ও হইতে পারে, আবার 4950-ও হইতে পারে, 4900-ও হইতে পারে। অর্থাৎ 5000 জোনটার আশপাশ থেকে মার্কেট উইল রিয়াক্টেড। ঠিক আছে, মার্কেট একটা রিয়াকশন শো করবে, কারণ একটাই, 5000 লেভেলের কাছাকাছি আসার পরে বাজার একদম ফেয়ার হয়ে যাবে, এবং ইট উইল, মানে এইটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আপনার আপনার ব্যাংকে অথবা ফাইন্যান্স সেক্টরে যদি এখন ইনভেস্ট করতেন, আপনি যে পরিমাণ রিটার্ন জেনারেট করার কথা, এই রকম একটা লুক্রেটিভনেস চলে আসবে বাজারে। ঠিক আছে, সো মার্কেটে তখনই রিয়াকশন দেখা যায় যখন বাজারে মানি মার্কেটের সাথে যখন কম্পেয়ার করবেন, যখন দেখবেন আপনার স্টক মার্কেট ফেয়ার, তখন রিফ্লেক্টেড হয়। সো আমার কাছে মনে হয় ফেয়ার প্রাইসের কাছাকাছি অবস্থান করতেছে এন্টায়ার বাজারের কথা বলতেছি। ঠিক আছে, ফেয়ার প্রাইসের কাছাকাছি অবস্থান করতেছে, আর একটুখানি জায়গা বাকি আছে, অ্যান্ড দেন ইট উইল শো আস এ রিয়াকশন অফ দ্যাট লেভেল। ঠিক আছে, সো 5000 থেকে 6000-এর দিকে যাবে, এবং 6000-এ যাওয়ার পর মেবি আবার নিচের দিকে নেমে আসবে। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের মনিটারি পলিসি আছে সামনে। এখন এই মনিটারি পলিসি নিয়ে আমি যে জিনিসটা ভাবতেছি, এইবারের মনিটারি পলিসি আরও সংকোচনমূলক হবে।
যেহেতু গভর্নমেন্ট বলতেছে 6 পয়েন্ট সামথিংয়ে নিয়ে আসার মুদ্রাস্ফীতিটা, মূল্যস্ফীতিটা নিয়ে আসার, ইনফ্লেশন রেটটা নিচের দিকে নামায় আনার কথা চলতেছে, এবং এইটাকে প্রধান প্রতিপাদ্য বিষয় হিসেবে মাথায় নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, মূল্যস্ফীতিটাকে। সো মূল্যস্ফীতিটাকে যদি এইভাবে নিচে আনতে হয়, তাহলে মনিটারি পলিসি আরও স্ট্রিক্ট হবে। আর মনিটারি পলিসি আরও স্ট্রিক্ট হলে, ওই যে বললাম ইন্টারেস্ট রেট বাড়ার আরও জায়গা রয়ে গেছে, ইন্টারেস্ট রেট আবার বাড়বে। ডলার প্রাইসের যে প্রাইস আমরা দেখতেছি, আমার কাছে মনে হয় ডলার প্রাইস এখনও সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আসে নাই, বাজার ভিত্তিক ডলার প্রাইস হবে। যেহেতু, কেন আমি বলতেছি বাজার ভিত্তিক ডলার প্রাইস হবে, যেহেতু এইখানে ফরেন রেমিটার্সদের জন্য কোনো ধরনের, খুব বড় ধরনের কোনো প্রণোদনা নাই, সেহেতু খুব সহসাই যে সলিড ওয়েতে টাকা বাংলাদেশে যাবে, এইটার সম্ভাবনার জায়গাটা ক্ষীণ। মেবি আপনারা হয়তোবা দেখবেন যে এই মাসে ডলারের প্রবাহ বাড়বে, গত মাসেও হয়তোবা ডলারের প্রবাহ বাড়ার কথা, যেটা আমি প্রিভিয়াস 2-3 মাস আগেও বলছিলাম। আমি বিশ্বাস করি মে জুন মাসে ডলারের প্রবাহ বাড়বে। কেন বাড়বে? ঈদকে সামনে রেখে। অ্যান্ড দেন আবার ডলারের প্রবাহ কমা শুরু হয়ে যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যে জিনিসটা বুঝতেছি সেটার উপরে বেস করে বললাম। ঠিক আছে, সো সব জিনিস দিকে যদি লক্ষ্য করি, 5,000 ক্রস, 6,000 লেভেলটা ক্রস করে যাওয়া খুব মুশকিল হবে। ঠিক আছে, 6,000 লেভেলটা ক্রস করে বাজার উপরের দিকে যাওয়া মুশকিল হবে। এখন আমার যে চিন্তা ভাবনাটা, আমি যেভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করতেছি, সেটা হলো আমি দেখার চেষ্টা করব আসলে বাজার কিভাবে রিয়েক্টেড হয়। এই মুহূর্ত পর্যন্ত তো অনেক কিনে রাখছি, অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, তাই না? এখন আমার দেখার বিষয় হলো বাজার আসলে রিফ্লেক্টেড হয় কিভাবে। আমি যদি দেখি যে বাজার 6,000 পর্যন্ত তীর্যক গতিতে উঠে নাই, একদম যেভাবে নিচের দিকে নেমে আসছে এইভাবে উঠে নাই, বরং আমি যদি দেখি যে বাজার আস্তে আস্তে উপরের দিকে উঠছে, আস্তে 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 উপরের দিকে উঠছে, তার মানে কি ট্রেন্ড শক্তিশালী হইতেছে। ঠিক আছে, শক্তিশালী হয়ে উপরের দিকে উঠতেছে। সো আমি যদি দেখি যে বাজার ট্রেন্ড শক্তিশালী হয়ে উপরের দিকে গেছে, গিয়ে আবার নিচের দিকে নেমে আসছে, তাইলে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। অথবা আমি যদি দেখার চেষ্টা করি বাজার এই লেভেল 6,000 লেভেল ব্রেক করার পরে আবার এই 6,000 লেভেলে আইসা অন্তত পক্ষে 2-1 মাস পর্যন্ত বাজার এখানে সেটেল ডাউন হইতে পারছে, দেন আমি হয়তো অন্য ধরনের সিদ্ধান্ত নেব। সো এইখানে ডিসিশন নেওয়ার আগে আমি অনেকগুলো বিষয় দেখার চেষ্টা করবো। এখনো পর্যন্ত যেহেতু সেই সময় আসে নাই, সেহেতু বলতে পারবো না। কারণটা কি জানেন? বাজার রিফ্লেক্টেড হয় ম্যাক্রোর উপরে, বাজার রিফ্লেক্টেড হয় ম্যাক্রোর উপরে, এবং সেই সময়ের ভিতরে ইউএসএ আসলে কি ধরনের ডিসিশন নেয় তাদের ডলার পলিসি নিয়ে, তাদের মানি পলিসি নিয়ে, তারা আসলে কি ধরনের সিদ্ধান্ত নেয়, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান ব্যাখ্যা করবে। যদিও এই মাসেই তাদের একটা সিদ্ধান্ত আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তারা তাদের ইনফ্লেশন নিয়ন্ত্রণ করতে পারে নাই এবং 2%-এর কাছে নিয়ে আসতে পারে নাই, সেহেতু আমার কাছে মনে হয় এইবারও তারা ইন্টারেস্ট রেট কাট করবে না, এইবারও পোজ করবে। ঠিক আছে, একদম আমি যদি বলি 99% আমি শিওর যে তারা ইন্টারেস্ট রেট কাট করতেছে না। আর যদি ইন্টারেস্ট রেট কাট না করে, তাইলে আমাদের দেশেও ডলারের প্রাইস কমতেছে না, এবং সামহাও যদি ইন্টারেস্ট রেট তারা কাট আরও 2টা মাস হোল্ড করে, তাইলে আমাদের জন্য আরও মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আরও 2-3 মাস 4 মাস যদি তারা হোল্ড করে, তাহলে আমাদের জন্য আরও মুশকিল, আমাদের জন্য আরও বিপদ হয়ে দাঁড়াবে। আমাদের জন্য বলতে গেলে আমাদের বাজারের কথা বলতেছি না, সামগ্রিক অর্থনীতির জন্য বলতেছি। ঠিক আছে, সো সব কিছু মিলে যদি আমি দেখার চেষ্টা করি, এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে নাই, বা এমন ধরনের কোনো
আপনার প্রভাবক দেখতেছি না, যেটা আসলে বাজারকে নিউলি হাইতে নিয়ে যাওয়ার জন্য লিড করতে পারে। মাঝখানে একটা জিনিস নিয়ে আমার খুব আশা বা উচ্চ আকাঙ্ক্ষা ছিল বলা চলে, যে আমরা হয়তো ব্যাংকিং সেক্টরে একটা রিফর্মেশন দেখব, কিন্তু ব্যাংকিং সেক্টর যে প্রক্রিয়ায় রিফর্মেশন করার জন্য সামনে হাজির হয়েছিল, সেই প্রক্রিয়াটাও আসলে বলা চলে যে এখন ভেস্তে গেছে। ঠিক আছে, সো জানি না ফাইন্যান্স সেক্টর রিফর্মেশন কিভাবে সম্ভব হবে, এখনো আমার মাথায় আসতেছে না। এবং স্টার্টিংয়ে তারা যে প্রক্রিয়ায় যাওয়া শুরু করছে, এই প্রক্রিয়াটাও আমার কাছে গুজামিল মনে হয়েছে। আমি ভাবছিলাম পলিসি সাপোর্ট আসবে, হয়তো বা পলিসি সাপোর্ট, মানি সাপোর্ট, এইসব জিনিসগুলো আসবে। বোর্ডে ভাই দেখি একটার লগে আরেকটা যাইতেছে গা। ঠিক আছে, লিভ টুগেদারের মতো হয়ে যেতেছে। তো কি আর কমু, কোয়ার কিছু নাই। তো এই জায়গাতে আমি বিফল বলা চলে, ইভেন আমার থিঙ্কিং বিফল। তবে রিফরমেশনের কথা ভাবতেছিলাম, রিফরমেশনের পরবর্তী দেখলাম হ্যাঁ বলছে তারা রিফর্ম করতেছে। ও ভাই, রিফরমেশনের প্রসেসই আলাদা। মানে সব সম্ভবের দেশ বাংলাদেশ, এটাই বাস্তব। এমন সব জিনিস ঘটে, এমনভাবে ঘটে, মানে বলার বাইরে। সারা পৃথিবী ইন্টারেস্ট রেট বাড়াইতেছিল, বাংলাদেশ বৈশা রয়েছে। মনিটারি পলিসি আসছে, বাংলাদেশ বৈশা রয়েছে। সারা পৃথিবী বলতেছে ইন্টারেস্ট রেট বাড়ায় আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, তখনও বাংলাদেশ 6-9-এর ভিতর করে রয়েছে। এরপরে করলো কি, স্মার্ট রেট করলো। এরপরে করলো কি, যাও এখন বাজারের উপরে ছেড়ে দিলাম। ও মা, আবার শোনা যায় যে 14%-এর উপরে নিব না। ঠিক আছে, তো রাতে এক কথা কয়, সকালে উঠে আর এক কথা কয়, এইরকম অবস্থা। সন্ধ্যায় এক কথা কইলো, রাতে একটা কয়, সকালে উঠে একটা কয়। কি আজব গুজামিল অবস্থা। ঠিক আছে, তো এই হলো গিয়ে অবস্থা। তো এই জায়গাতে আর প্রিডিকশন করার মতো সক্ষমতা কয়জনের হবে, বা বাজার অ্যানালাইসিস করার মতো সক্ষমতা কয়জনের হবে? আর যারা করতে পারে তাদেরকেও নিরুৎসাহিত করা হয়। তো এখানে বলার আর কোনো কিছু নাই। তো যাই হোক, এখন যে জিনিসটা আমার কাছে মনে হইতেছে, শেষ কথা যেটা বলে শেষ করি, আমার প্রচণ্ড ঘুম পাইছে। ঠিক আছে, আসছি বাসায় 12টার সময়, এখন বাজতেছে 3টা। আমার কাছে মনে হয় 6,000-এর কাছাকাছি আর নিচের দিকে 5,000-এর কাছাকাছি, এইটা হবে তার আলটিমেট একটা লেভেল, যেখানে বাজার যাওয়ার পরে আবার টেস্ট করবে অ্যান্ড দেন মেবি গো আপওয়ার্ড টিল নিউ হাই। এই বছর আর খুব ভালো কোনো কিছুর সংবাদ এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না, যে সংবাদ শুনে খুব খুশি হওয়ার মতো। এই বছরও ঠনঠন গোপাল হিসাবেই থাকতে হবে, যতটুক আমার মনে হইতেছে আর কি। ঠিক আছে, এই জন্যই আমি সবসময় বলি, মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে আসেন তাদের উচিত পোর্টফোলিও ডাইভার্সিফাই করা। দেখেন, আমার পোর্টফোলিও, বাংলাদেশের পোর্টফোলিও থেকে আমি কিছুই পাইতেছি না। গত বছরের প্রথমার্ধ ভালো গেছিল, দ্বিতীয়ার্ধ একেবারে বাজে। এই বছরের প্রথমার্ধ তো একেবারে কিচ্ছু নাই, খালি মাইনাস আর মাইনাস। মানে বলার আর কোনো ভাষা নাই। এই বছর দুইটা তিনটা স্টক থেকে, দুইটা স্টকের রিকভারি আর একটা স্টক থেকে কিছু, তিনটা স্টক থেকে আমি ছোটখাটো পাইছিলাম। ছোটখাটো, এটা কিছুই না, না পাওয়ার সামিল। মানে আমি ব্যাংকে রাখলেও এর থেকে বহুত বেশি পাইতাম। ঠিক আছে, এই যেটা পাইছে এটার মিনিমাম 20 গুণ পাইতাম। তো যাই হোক, তো ভাগ্যিস ভালো আমার পোর্টফোলিও আমি ডাইভার্সিফাই করে রাখছি। আমার যেহেতু ফরেন কিছু স্টক ছিল ইউএস মার্কেটের, ওই স্টকগুলা থেকে কিছু রিটার্ন আসছে। তারপরে আপনার ফরেন স্টকের ভিতরে শুধু আমার আলিবাবাই আছে এখন আমার ঝুলায় রাখছে, হয়তো সবগুলাই কিছু না কিছু রিটার্ন দিছে, একটা তো দ্বিগুণ দিছে। ঠিক আছে, এরপরে কি বলে এটাকে, ক্রিপ্টো কারেন্সি থেকে রিটার্ন পাইছি।
ক্রিপ্টোকারেন্সি থেকেও বেশ ভালো রিটার্ন পাইছি। যদিও ক্রিপ্টোকারেন্সি আমি এখনো ছাড়ি নাই বা ছাড়তে আমি রাজি না। বলা বাহুল্য, আমি যে দেশে থাকি সেই দেশে ক্রিপ্টো ট্রেডিং ইজ লিগ্যাল, দ্যাটস ওয়াই ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ট্রেডিং ইজ লিগ্যাল, দ্যাটস ওয়াই আমি ওইখানে ইনভেস্ট করে রাখছি অ্যাজ এ নাগরিক হিসেবে ওই দেশের। সো বাংলাদেশে কিন্তু ইললিগেল, এটাও মাথায় রেখেন। আবার ক্রিপ্টোর কথা শুনে লাফাইয়ে পড়েন না, বাংলাদেশে ধরতে পারলে একেবারে 14 শিখের ভিতর ঢুকাই দিব। ঠিক আছে? সো বাংলাদেশ থেকে ক্রিপ্টো ট্রেডিং করবেন না, দেশের আইন মানার চেষ্টা করবেন। ঠিক আছে? দেশের আইন মানার চেষ্টা করবেন। ভাই আমি দেশের বাইরে আসার পরে আমি দেখলাম ইউরোপের একটা কুকুরও, এখানে তো রাস্তায় কুকুর থাকে না, মানুষজনে নিয়ে বার হয়। কিছু কুকুর আছে খুব বুদ্ধিমান, তারা অন্ধ মানুষের রাস্তা চেনায় চেনায় নিয়ে যায়। ঠিক আছে? তো কুকুরও দেখা যায় যে সিগন্যাল পড়লে দাঁড়ায় যায়। ঠিক আছে? আইন মানে। আমাদের দেশে কাক এত কাউ কাউ করে চিল্লা চিল্লি করে ভাই, ইউরোপে কাওয়া কোনো চিল্লা চিল্লিও করে না। ইউরোপে একটা কাকে পর্যন্ত চিল্লাচিল্লি করে না। সো আইন মানার চেষ্টা করে, পশু পাখি পর্যন্ত আইন মানে। আর আমরা দেশে আমরা মানুষ হইয়া, আশরাফুল মাখলুকাত হয়েও আইন মানি না। তো আইন মানার চেষ্টা করবেন। বাংলাদেশে থেকে কখনোই ইল্লিগেল কোনো জিনিসে যাবেন না। এই যে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করার জন্য বিভিন্ন ফরেক্স ব্রোকার অথবা বিভিন্ন ধরনের অনলাইন জুয়া এইসবে যে টাকা ইনভেস্ট করেন, হয়তোবা আপনাদের ভিতর কেউ, সবাই করে না, হয়তোবা কেউ কেউ করেন, এগুলা কিন্তু আপনারা দেশের ক্ষতি করেন। টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, আপনাদের জানার অজান্তেই চলে যেতেছে। তো এই জিনিসগুলো করবেন না। প্রয়োজনে দেশের বাইরে যান, দেশের বাইরে যায় করেন, সমস্যা নেই। যে দেশে আছেন সেই দেশের আইন মানার চেষ্টা করেন। আমরা যে দেশে থাকি সেই দেশের আইন মানার চেষ্টা করি। এবং এখন কি কারণে জানে ভাই আইন ভঙ্গও করি না, মানে আইন ভঙ্গ করতে চাই না, নিজের কাছে খারাপ লাগে। ইভেন আমি বাংলাদেশে গেলে পর্যন্ত এখন, যদিও 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে বাংলাদেশ ঘুরে আসছি। না না, এর ভিতরে গেলাম একবার, যাই আসলাম। হ্যাঁ, ঈদের পরে একবার গেছি। এইবার ঈদে আসা সম্ভব না, হয়তো বা আসতে পারবো না। আচ্ছা যাই হোক, যে জিনিসটা বলতেছিলাম, সো ক্রিপ্টোকারেন্সি থেকে আমার ভালো রিটার্ন জেনারেট হয়েছে। তারপরে সিলভারের কথা তো সবার মনে আছে, আমি সিলভার নিয়ে বিস্তারিত একটা অ্যানালাইসিস করছিলাম, বিস্তারিত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এভরিথিং। আমি অনেককে বলছিলাম ও সিলভার কিনে রাখতে পারেন। তখন সিলভারের প্রাইস কত ছিল? $25, $26 ছিল। আর এখন সিলভারের প্রাইস কত যায় একটু দেখেন তো, টাকা দ্বিগুণ করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো আবার ভাইবেন না আমি মনে হয় ফিজিক্যাল সিলভার নিয়ে বসে দিচ্ছি, সো আমার দিতে হবে, জাকাত দিতে হবে। না, আমার কাছে কোনো ফিজিক্যাল সিলভার নাই। আছে কিছু, আছে ফিজিক্যাল সিলভার আছে কিছু, কিন্তু আমি কখনো জাকাত দেই নাই, মানে ফিজিক্যাল সিলভারের কোনো জাকাত দেই নাই। আমি জানি না আসলে এটা কি দিতে হবে কিনা, আমার এটা জানা নাই। অবশ্য আমি ব্যবসা পারপাসে নিয়ে রাখছি, আমি জানি না এখন এটার কি জাকাত দিতে হবে কিনা। ভালো কথা স্মরণ হয়েছে, এটা নিয়ে একটু কথা বলে দেখতে হবে, সিলভারের কি জাকাত দিতে হয় কিনা। অবশ্য গহনা আকারে না, এগুলা তো বার আকারে আছে, কিছু আছে কয়েন। এখন জানি না এটার কি জাকাত দিতে হইব কিনা। তো সিলভার আমার ইনভেস্টমেন্ট দ্বিগুণ করে দিছে। আমি কি সিলভার সেল করে দেব? না, সিলভার $400 $400 পর্যন্ত যাবে। $400 কবে নাগাদ? 2020, 2030 টু
31-এর ভিতরে মেবি $400। কেন? সিলভার ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট যেটা খুব বেশি ইউজ হয় আপনার ইলেকট্রিক কারে, ইলেকট্রিক গাড়িতে। সো ইলেকট্রিক গাড়িতে যেহেতু এটা ব্যবহার খুব বেশি হইতেছে, এবং আমি যেহেতু বিশ্বাস করি ইলেকট্রিক কার উইল বি অনলি টোটাল ট্রান্সপোর্টেশনের কথা যদি বলি, তাহলে ইলেকট্রিক কার হবে ইন ফিউচারে ট্রান্সপোর্টের প্রধান প্রধান এবং অন্যতম মাধ্যম। সো সারা পৃথিবী ইলেকট্রিক কারের দিকে যাবে, সিলভারের প্রাইস বাড়বে আরো। সো এইভাবে পোর্টফোলিও ডাইভার্সিফাই করে রাখলে লাভ আছে, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আসা শুরু হইব। সো আমার পোর্টফোলিও ডাইভার্সিফাইড করা, যার কারণে ঝুঁকি একটু কম দেখতেছি। এই প্যাটার্নটার নাম কি? এই যে আমি একটা প্যাটার্ন ড্র করার চেষ্টা করলাম, এইটার নাম কি? অনেকেই জানে না, তাই না? এইটার বলে ফ্ল্যাগ প্যাটার্ন, উল্টা ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ প্যাটার্নের উপরের যে অংশটা থাকে এইটার সমকক্ষ নিচের দিকে যায়। ঠিক আছে, এটার সমকক্ষ নিচের দিকে যায়, এই যে। সো এইটাও দেখায় যে 5,000 কাছাকাছি। বুঝছাও নে? বুঝছাও? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।